তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা, আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই। এত হত্যা ও অপরাধের পরেও হায় এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো? উপদেষ্টা নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে আফসোস করেছেন, ঐক্য করতে পারেননি। ছাত্রদের মধ্যে কি ঐক্য আছে? মানে রূপায়ণ টায়ারে কি হয়েছিল, সেটা কি ঐক্য? যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। রূপায়ণ টাওয়ারে কি হয়েছিল সেটাতে যাওয়ার আগে আমি প্রথমত হলো যে ওই জাতীয় ঐক্যের বিষয়টা নিয়ে হলো একটু বলি। সেটা হলো জুলাই অভ্যুত্থানে আমরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। আমাদের যাবতীয় রাজনৈতিক মতাদর্শ, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের সামাজিক অবস্থান, সমস্ত বাস্তবতাকে ভুলেই, এবং আমরা সবাই মিলে একসাথে আন্দোলন করেছিলাম সমস্ত বিভেদ ভুলে। যেই কারণে হাসিনা শাহীকে যারা টিকিয়ে রেখেছিল, রাষ্ট্রের সেই এলিমেন্টগুলো ভয় পেয়েছিল এবং তাদের হস্তক্ষেপেই কিন্তু হাসিনা দেশ থেকে সেফ এক্সিটটা পেয়েছেন, না হলে কিন্তু তার সেফ এক্সিট পাওয়ার কথা ছিল না। এখন যখন গণশত্রু হাসিনা পালিয়ে গেল, তখন গিয়ে আমাদের মধ্যে যেই একটা কমন সেন্টিমেন্ট ছিল যে না হাসিনাকে তাড়াতে হবে, এই জায়গাটা নাই হয়ে যায়। তখন আমরা যার যার যে রাজনৈতিক অবস্থান সেখান থেকে আমাদের নিজ নিজ রাজনৈতিক স্বার্থের দিকে হলেও চিন্তা ভাবনা করতে থাকি, এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এটি অপরাধ নয়। একটি রাজনৈতিক দল যদি তার নিজস্ব ধারাতে রাজনীতি করতে চায় সেটা অপরাধ নয়। এখন রূপায়ণ টাওয়ারে যেটা হয়েছে সেটা হলো, আমরা অনেকেই আছি, ভাইয়া নিশ্চয়ই একমত হবেন, আমরা অনেকেই আছি যারা জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এসে যুক্ত হয়েছিলাম, এবং তখন কিন্তু কোনো শর্ত ছিল না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসতে হলে কি করতে হবে না হবে। সো আমরা সবাই যুক্ত হয়েছিলাম। কিন্তু যখন 5 তারিখের পর হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিকে টিকিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন হলো কিছু শর্ত আরোপ করা হয় যে এখানে যদি কেউ আসতে চায় তাকে তার রাজনৈতিক দলের পদ বা মতাদর্শ ছেড়ে আসতে হবে। সেসব জায়গা থেকে অনেকেই মনে করেছেন যে না আমি যাব না, অনেকে মনে করেছেন যে না আমি যাব, সেটা হয়েছে। আবার আমার মতো অনেকে আছেন যারা হলো কোনো রাজনৈতিক দলে নাই কিন্তু নিজেকে হলো রাজনীতি সচেতন শিক্ষার্থী বলে দাবি করেন। আমরা হলো জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা যার যার জীবনে ফেরত গেছি, আমাদের যে নর্মাল লাইফ সেই লাইফে আমরা ফেরত গেছি। রূপায়ণ টাওয়ারে যেটা হয়েছিল সেটা হলো, আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাঠামোতে যুক্ত হইনি, কিন্তু আমাদের যে ভাই ব্রাদার, আমি জেনজির ভাষাতেই বলি, আমাদের যে ভাই ব্রাদার তারা তো আন্দোলন করেছে, এবং আমাদের ভাই ব্রাদাররা কিন্তু ব্যক্তিগতভাবে ডিসিশন নিয়ে থাকতেই পারে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকবে। যেহেতু আমি ব্যক্তিগতভাবে ডিসিশন নিয়েছি যে আমি কাঠামোতে থাকবো না, তো তারা ছিল। মূল ঘটনার সূত্রপাত হলো 20 তারিখে রাতের বেলা হলো হয় আর কি, ড্যামরাতে হলো ড্যামরা থানা কমিটির একটা আলোচনা সভা ছিল। সেখান থেকে ফেরার পথে হাফেজ নাইম হামিদ পৃথু নামের একজন ছেলেকে এবং তার আশেপাশে যারা ছিল তাদেরকে হলো প্রথম এক দফা হামলা করা হয়। আশিকুজ্জামান হৃদয়ের সাথে যারা চলেন আর কি, এনাম, শিমুল সহ অনেকে। সেখানে হলো আমাদের কেন্দ্রীয় আশিকুজ্জামান হৃদয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি, উনি পরিচয় দেন উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ির সমন্বয়ক। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও যাত্রাবাড়িতে কোনো কমিটি গঠন করেছেন বলে আমাদের জানা নেই, এবং আমি যতদূর জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাঠামোর বাইরে থেকেও এই আশিকুজ্জামান হৃদয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস সহ একাধিক অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসেছে। যেটা হয় সেটা হলো এনাম, শিমুল সহ যখন পৃথুর উপর প্রথম দফা হামলা করা হয়, তখন হলো পৃথুকে নিয়ে সেখানকার শিক্ষার্থীরা, কেন্দ্রীয় 2 জন সমন্বয়ক সেখানে ছিলেন, রিফাত রশিদ ভাই এবং জাহিদ ভাই, তাদের কাছে যান। রিফাত রশিদ ভাই জানান যে আমরা পুলিশে জানিয়েছি, পুলিশ ব্যবস্থা নিবে, সেটা বলে তারা ওইখান থেকে চলে আসেন। পরে হলো পৃথুকে নিয়ে যখন পৃথুর বন্ধু বান্ধব যারা সহযোদ্ধা ছিলেন তারা হলো একটি লেগুনাতে তুলে তাকে নিয়ে আসতে চেষ্টা করে, তখন সে লেগুনার গতিরোধ করে পুনরায় তার উপর হামলা করা হয় এবং ধারালো কিছু দিয়ে তার বুকেও আঘাত করা হয়, তার বুকে কেটে যায়। এরই প্রেক্ষিতে আমরা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে তারা যোগাযোগ করে, এখনো পর্যন্ত হলো আমরা ইনভলভ হইনি। পরবর্তীতে গিয়ে হলো ছোট করে বলতে হবে, মোটামুটি আমরা গণমাধ্যম বরাত সবাই জানি ঘটনা কি হয়েছে। তারপর রূপায়ণ টাওয়ারে আপনারা বিচার দিতে এলেন, আপনাদের উপর রিফাত রশিদের উপস্থিতিতে এবং নাইম আবেদিনও সেখানে ছিলেন যতটুকু জানি, তাদের উপস্থিতিতে আপনি ছিলেন রূপায়ণ টাওয়ারে? আমি নিচে ছিলাম, যেহেতু আমি 20 তারিখে হামলার ঘটনায় উপস্থিত ছিলাম না, এবং যেহেতু আমি একটি সামাজিক প্ল্যাটফর্মে একটি দায়িত্ব পালন করছি, সেই ক্ষেত্রে আমি মনে করেছি যে আমার একটু তফাতে থাকাটা উচিত হবে।
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওনারা শিক্ষার্থী যারা আহত হয়েছে, আপনি একদম প্রত্যক্ষদর্শী, আমি প্রত্যক্ষদর্শী ছিলাম না। জি, ঠিক আছে, আমরা আলোচনাটা এখানেই রাখি। সারোয়ার তুষার, আপনার কাছে জানতে চাই, নাহিদ ইসলাম তার পোস্টে বলেছেন ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে, এবং তিনি বলেছেন 3 আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন জরুরি অবস্থা মেনে নিব না। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এই যে স্ট্যাটাসে তিনি বলেছেন এবং সেই স্ট্যাটাস শেয়ার করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত। নাহিদ ইসলামের 5ই আগস্ট থেকে মাইনাস করার পরিকল্পনা, মানে এই বিষয়ে কি কোনো প্রমাণ আছে? জনগণকে আসলে কি অন্ধকারে রাখতে চান, একটু যদি পরিষ্কার করতেন। জানেন আপনি কিছু? মানে যতটুকু আমি জানি আমি ততটুকু বলতে পারবো। নাহিদ ইসলাম যখন গভর্নমেন্ট থেকে বের হয়ে এসে আবার রাজনীতিতে ফিরবেন তখন তিনি আরও পরিষ্কার করবেন। যে প্রসঙ্গটা তিনি তুলেছেন এটা বাংলাদেশের ভয়াবহ। আপনাকে আমি একটা জিনিস বলতে পারি, 5 আগস্ট থেকে যে আপোষকামী রাজনৈতিক নেতৃত্বের কথা নাহিদ ইসলাম ইঙ্গিত দিয়েছেন তাদের কারণে অভ্যুত্থানটা প্রায় ব্যাহত হতে যাচ্ছিল। এবং এটা তো নীলুফার আপার বললেই হবে না, উনি একটু আগে বললেন যে এটা তো একপাক্ষিক। এটা তো আপনাদের টেলিভিশনের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদের বাদ দিয়ে কারা ক্যান্টনমেন্টে যাচ্ছিল দিনের বেলা, কারা ক্যান্টনমেন্টে যাচ্ছিল। মানে আপনার তো উচিত ছিল তাদের বলা যে এখানে একটা অভ্যুত্থান হয়েছে ছাত্রদের নেতৃত্বে, আপনারা সেনাবাহিনী আসেন, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে বসবো কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে বসবো কিংবা শহীদ মিনারে বসবো, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আগামী অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা প্রণয়ন করব। সেনাবাহিনীর দিক থেকে ডাক দেওয়া হলো এবং তারা চলে গেল ছাত্রদের বাদ দিয়ে। এবং রাতের বেলা আমরা দেখলাম যে একই দিন রাতের বেলা আমরা দেখলাম 3 জন ভুয়া সমন্বয়কে নিয়ে যাওয়া হলো। কারা নিয়েছে এগুলো? এই ইতিহাসগুলো কিন্তু এখনো লেখা শুরু হয় নাই। গণ অভ্যুত্থানের ইতিহাস এখনো লেখা বাকি আছে। নাহিদ ইসলাম অল্প অল্প করে বলছেন, নিশ্চয়ই তিনি, আপনি একটু আগে আমাকে একটা কথা বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি তো আর কিছু না জেনে বলবেন না। অবশ্যই এটা কথা সত্যি হতে পারে, তিনি যে বর্ষিয়ান রাজনীতিবিদ আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নাহিদ ইসলামও কিন্তু গণ অভ্যুত্থানের পরীক্ষিত নেতা, এবং আপনি খুব রাইটলি বলেছেন যে তিনি কিন্তু খুব বেশি কথা বলেন না, তিনি সাধারণত চুপই থাকেন এবং সবার কথা শোনেন। আজকে তিনি যখন অনেকগুলো প্রসঙ্গে মুখ খুলেছেন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে এবং তিনি সামনে আরও হয়তো পরিষ্কার করবেন। যেটা এই মুহূর্তে আমি বলতে পারি সেটা হচ্ছে যে আপনি ভেবে দেখেন একটাবার এটা কত বড় মানে ভয়ঙ্কর ব্যাপার যে ডক্টর ইউনূসকে বার্গেইন করে এই গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা করতে হয়েছে। কোথায় যাচ্ছিল ব্যাপারটা? এবং এটা কিন্তু আমি যেটা আগেও বললাম, এই 3 জন ছাত্রকে, মানে এই যে 3 জন আমাদের যে 3 জন আছে তাদেরকে গভর্নমেন্টে ছাত্রদের প্রতিনিধি হিসেবে দেখা যাবে না, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। তারা না গেলে এই গভর্নমেন্টটা তাদেরকে বাদ দিয়েই করা হচ্ছিল। সেক্ষেত্রে এটা কমপ্লিটলি একটা 111 ধরনের গভর্নমেন্ট হতো। তারা আছে বলেই এখনো গণ অভ্যুত্থানের টোন, গণ অভ্যুত্থানের মেজাজ এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা এই সরকারের মধ্যে আছে। সেই দিক থেকে নাহিদ ইসলাম কথা বলছেন। ভুয়া সমন্বয়কের কথা বললেন, তাদেরকে আমরা চিনি নাকি তারা ঝরে পড়ে গেছেন? তারা কি আছেন? আপনি বলেন, আপনি কি এরপরে ওই 3 জনের পরে আর কি আপনি দেখতে পাচ্ছেন? আপনার টেলিভিশন টক শোতে তারা আসে? কোন টেলিভিশন টক শোতে আসে? আগে আসতো না, আগেও আসে নাই তো, কোথা থেকে আসলো এই 3 জন হঠাৎ করে? এটা আমারও প্রশ্ন। এখন সেই 3 জন কোথায়, কারা নিয়ে গেল তাদেরকে? এটা একটা প্রশ্ন না, এটা আমাদের জানতে হবে তো। এখন এই নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, কারা নিয়ে গেছে সেটা হয়তো জানা যাবে ভবিষ্যতে। যারাই নিয়ে যাক তারা একটা গর্হিত কাজ করতে যাচ্ছিলেন, যে এই 3 জনকে দিয়ে তারা আসলে তারা তো গণ অভ্যুত্থান ব্যাপারটা বোঝেন নাই, যে গণ অভ্যুত্থানের যে আসল নেতৃত্ব তাদেরকে বাদ দিয়ে যে গণ অভ্যুত্থানের পরে কিছু করা যায় না, কোনো সরকার গঠন করা যায় না, এটা তাদের কাছে পরিষ্কার ছিল না যারা এই কাজটা করেছেন। এই কারণে তারা ভেবেছেন যে 3 জন যে কোনো 3টা ছাত্র দেখতে লাগে এরকম 3 জনকে নিয়ে দাঁড় করিয়ে দেবো এবং কাজ হয়ে যাবে। এটা কিন্তু খুব খারাপ কাজ তারা করেছেন, সামনে এর জন্য তাদেরকে জবাব দিতে হবে। নাঈম আবিদিন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সাথে যুক্ত হলে তারা সরকারে থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের এই মুখপাত্র দাবি করেন নতুন কোনো দল গঠনের পৃষ্ঠপোষকতা করছে না ডক্টর ইউনূসের সরকার। ছাত্ররা কি সরকারে না থাকার কোনো আলামত দেখতে পাচ্ছেন? যেহেতু আজই শুনলাম আক্তার হোসেন ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির শুরুর দিকে বা ফেব্রুয়ারিতেই নতুন একটি দল ঘোষণা হতে যাচ্ছে। আজকে নাহিদ ইসলামের যে পোস্ট দেখলাম এবং সেটা আসিফ মাহমুদও সেটা শেয়ার করেছেন এবং তিনি বলেছেন দায়িত্বশীল জায়গা থেকে অনেক কিছু বলা যায় না। আপনি কি এই সব কিছু মিলেই দেখতে পাচ্ছেন যে তারা হয়তো যে 3 জন আছেন উপদেষ্টা তারা খুব দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে আমাদের যে নির্বাহী কমিটি বা আমাদের বর্তমান যেই অর্গানোগ্রামটা আছে এটা একটা ইনক্লুসিভ ভাবে তৈরি করা হয়েছে। এখানে মাদ্রাসা, পার্বত্য অঞ্চল, প্রাইভেট, পাবলিক, ন্যাশনাল সব জায়গা থেকে ছাত্র যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে এনে এই জায়গাটা তৈরি করা হয়েছে। এবং এই জায়গাটা এমন না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা একদম রাতারাতি পরিবর্তন হয়ে কোনো একটা রাজনৈতিক দলে আমিও চলে যাবো সেও চলে যাবো, বিষয়টা কিন্তু একদমই এরকম না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা গণ অভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম এবং এটা বাংলাদেশ যতদিন রবে এই প্ল্যাটফর্ম ততদিন থাকবে এবং সেখানে আমরা থাকবো। যারা রাজনৈতিক দলে যাওয়ার তারা বৈষম্য বিরোধী থেকেও সেই রাজনৈতিক দলে আসতে পারবে, সে বিএনপি থেকেও ওই রাজনৈতিক দলে আসতে পারবে, আওয়ামী লীগ বাদে বাকি সবগুলো দল থেকেই সে ওই রাজনৈতিক দলে আসতে পারবে। এখন আমাদের উপদেষ্টা যারা আছেন শিক্ষার্থীদের থেকে জনতা এবং ছাত্রদের ম্যান্ডেটে যারা উপদেষ্টা গিয়েছেন, এখন তারা কি ওই জায়গা থেকে আমাদেরকে পৃষ্ঠপোষকতা করবে নাকি, এই আশঙ্কাটা আমি মনে করি এটা আকাশ কুসুম কল্পনা, কারণ এটা কখনোই সম্ভব না। বাংলাদেশের ইতিহাস ঘাইটা যদি আপনি দেখেন, যারা আমাদেরকে কিংস পার্টির তকমাকটা মানে বাইরে বাইরে হালকা হালকা কিংস পার্টি বলার চেষ্টা করে, তারা কিন্তু একদম পিওর কিংস পার্টি হচ্ছে তারা। এখন আমাদের এরকম কোনো নাই যে আমাদের উপদেষ্টারা আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে আমাদেরকে রাজনৈতিক দল গঠন করে দিবে, ওরকম আমাদের প্রয়োজনও নেই। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি টান বাংলাদেশের প্রত্যেকটা থানা, উপজেলা, ওয়ার্ড, কোথাও আমাদের কমিটি হয় না। একটু আগে বললেন যে আমরা কেন মারামারি করি, কোথাও আমাদের কমিটি দেই নাই বা এরকম কিছুই না, বা আমাদের কমিটিতে আসলে কোনো টেন্ডারও পাওয়া যায় না, বা এলাকার ময়লার বিলের টেন্ডারটাও পাওয়া যায় না। তারপরেও আমাদের দুই কমিটি মারামারি শুরু করছে। কমিটি কেন আসতেছে? চৌধুরী মনির প্রশ্নটার উত্তর একটু দেন। রূপায়ণ টাওয়ারের মতো এরকম একটা বিল্ডিং এ মনিয়াপাড়া এতদিন ধরে নির্বাচন করেন চৌধুরী মনিরা, আপনারা কি করে আসলে ওইরকম একটা জায়গায় এত বড় অফিস আমি সেই প্রশ্নে আসছি, তার আগে ওনাদের জবাবটা দিয়ে নি। তো আমাদের দেখেন, আমাদের পপুলারিটি বা মানুষের আমাদের প্রতি আস্থা অতটা আছে দেখেই কিন্তু সবাই কমিটিতে আসতে যাচ্ছে, যার কারণে রূপায়ণ টাওয়ারের যে ঘটনাটি ঘটলো, এরকম ঘটনা ঘটেছে সেটি ঘটেছে। তো আমাদের উপদেষ্টারা তারা যদি কোনো রকম ভাবে রাজনৈতিক দলের অংশ হয়, তাহলে অবশ্যই তারা দলে সেই গভর্নমেন্টে থেকে তো তারা এই দলের অংশ হতে পারবে না। তাহলে হয়তো তারা সেই গভর্নমেন্ট থেকে চলে এসে আমাদের সাথে যোগদান করবে। সেটা কি আজকে করবে, নাকি আরো 5 বছর পরে করবে, নাকি আরো 10 বছর পরে করবে, নাকি তারা অন্য কোনো দলে চলে যাবে, সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। এটা তার যার ব্যক্তিগত ইচ্ছা বা ব্যক্তিগত সেটা ডিসিশন হবে পরবর্তীতে। আর উনি বলছিলেন যে আমরা কোথায় পড়ি বা কোন মহারাজার ছেলে, আমি স্টেস্টে পড়ি, আবার আমাদের নির্বাহীর আরো অনেকে অনেক ভালো জায়গায় পড়ে, বা আমাদের যে ফোরামের যারা আমরা আছি, আমাদের নর্থ সাউথ ব্র্যাক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয় সহ সকল স্থানের শিক্ষার্থীরাই এখানে আছে, এবং এখানে কোনো অছাত্র নেই, এখানে কোনো টোকাই নেই। সেখানে আসছি তো আমাদের পারিবারিকভাবে আলহামদুলিল্লাহ আমরা সচ্ছল, এবং ব্যক্তিগতভাবে আমি আমার কথা যদি বলি, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটা আমি কো-ফাউন্ডার। তো আমার বাবা একজন লয়ার, তো আমি সব দিক দিয়ে আমার ব্যক্তিগতভাবে আমি সচ্ছল। এবং আমাদের যে অফিসের যে বিষয়টা বারবার চলে আসছে, এখন আমাদের অফিসের ভাড়া বা কোত্থেকে আসে দেখেন, সেখানে আমাদের 1 কোটি 2 কোটি টাকা প্রতি মাসে ভাড়া লাগছে না। হ্যাঁ, আমি জানি না ভাড়া কত, সর্বোচ্চ সেটা হয়তো 70-80 হাজার বা 50-60 হাজার টাকা, এর বেশি ভাড়া হওয়ার কথা না। কারণ আমাদের 1600 রাখতে হয় না যে ভাড়া কত। আমি একটু বলি, আমি তো সেটার দায়িত্ব না। আপনি নির্বাহী কমিটি? হ্যাঁ, নির্বাহী কমিটির সদস্য। নির্বাহী কমিটি, আমি স্পোর্টস সেলের দায়িত্বে আছি। জি হ্যাঁ, আমি আর কি অর্থ সেল বা ভাড়া ওইগুলো আমার দায়িত্ব। এত গণমাধ্যমে এটা নিয়ে এত কথা যে ওরকম একটা জায়গায় এত দামি অফিস কি করে আপনার কি কৌতূহল হয়? না, আমি মনে করি না যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই টাকা পয়সার এই যে মূল্য এত কমার পরেও বাংলাদেশে 60,000-50,000 টাকার একটা এই 1600 বা 1700 স্কয়ার ফিটের একটা, আমি একটু শেষ করি, আমি শেষ করি যে এই প্রেক্ষাপটে এসে আমরা যদি 10 জন বন্ধু মিলেও একটা ছোটখাটো অফিস দিই, সেক্ষেত্রে আমরা 15-20 হাজার টাকার অফিসের আমরা বহন করতে পারি। টাকাও দিতে হয়। আমরা এই যে আমাদের আগামীকালকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম আছে, সেখানেও আমার চাঁদা দিতে হবে। কিন্তু ভাড়ার জন্য কি 1 টাকাও আপনার পকেট থেকে যায়? আমার থেকে যায় না, কিন্তু অনেকের থেকেই যায়।